নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণে বিনিয়োগ সংখ্যা, সুদের হার কমানোর তাগিদ, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। কাল থেকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমছে ৫ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত, আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া, জানালেন রেলমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘর সাজানোর স্টলে শৌখিন ক্রেতাদের ভিড়, নতুনত্বে সন্তুষ্ট হলেও দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রি কম বলছেন বিক্রেতারা। এবং বছরে ১০ লাখ পর্যটক এলেও কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তায় সরকারি উদ্যোগ দায়সারা। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী ১৭ এপ্রিল ৫ বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদের দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে শরীয়তপুর। দর্শক, এই মুহূর্তে শরীয়তপুরের দর্শকদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি উত্তরটা দিতে পারি বলে সামনে যান। সময় টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৭ এপ্রিল। গত ৫ বছরে আমরা যেসব অনুষ্ঠান, খবর এবং প্রোগ্রাম দর্শকদের দেখিয়েছি, সেসব দর্শকের কাছে কেমন লেগেছে এবং তাদের মনে সময় টেলিভিশন কতটা জায়গা করে নিতে পেরেছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাচ্ছি প্রতিটি জেলায় এবং প্রতিটি দর্শকের মনের কথা, তাদের প্রত্যাশার কথা আমরা জানার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ হাজী শরীয়তুল্লাহর স্মৃতি বিজড়িত শরীয়তপুর জেলায়। এবং আমরা শরীয়তপুর জেলার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসেছি। তো আমাদের সঙ্গে শরীয়তপুরবাসী, বিশেষ করে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশন তাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে এবং তাদের চাহিদা কি এবং সময় টেলিভিশনে তারা আর কি দেখতে চান, আপনার কাছে জানতে চাইবো। আগামী ১৭ এপ্রিল সময় টিভি ৫ বছর পূরণ হতে যাচ্ছে। আমার মনে হয় ১০০০ বছর আগে এই সময় টিভি আমরা এত কাছে, আমাদের এত দ্রুত কাছে আসছে। তবে সময় টিভির কাছে আমার একটা দাবি, সারা বাংলাদেশে ১৬ কোটি লোক আছে, কিন্তু ১ কোটি লোক ঢাকাতে বসবাস করে। একটা ঘটনা ঘটলে সারাদিন খবর প্রচার হইয়া পরদিন সকাল পর্যন্ত দেখায়। আর মফস্বলে ১৫ কোটি লোক আছে, কিন্তু একটা ঘটনা ঘটলে ৬টার খবরে, কোনো কোনো ক্ষেত্রে দেখে ৪:৩০, ৫টার খবর অনেক চ্যানেলে দেখায়। বাংলাদেশে ২৮টা টিভি চ্যানেল আছে। প্রত্যেকটা টিভি চ্যানেলের কাছে আমার দাবি রইল সময় টিভির মাধ্যমে যে প্রত্যেকটা টিভি চ্যানেল ১৫ কোটি মানুষের দিকে একটু খেয়াল রাখে। এটা এভাবে আমি ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। মফস্বলের খবর আরো বেশি করে যাতে আমরা প্রচার করি সে ব্যাপারে তিনি পরামর্শ দিচ্ছিলেন। আরেকজন তরুণ আছেন আমার পাশে, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশন তরুণদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে। মোটামুটি ভালোই করতে পেরেছে। যদি আরো একটু বিজ্ঞাপন কম দেয় তাহলে আরো ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আমরা বিজ্ঞাপন ছাড়া খবর প্রচার করছি। আপনার কাছে জানতে চাইবো, আপনি কি সময় টিভি দেখেন কিনা, দেখলে কি দেখেন? সময় টিভি দেখলে আমরা অনেক কিছুই দেখতে পাই, যে আমাদের পাশে তারা অনেক ভালোভাবে আগে আসছে। আপনাকে ধন্যবাদ। অনেক খবর আমরা প্রচার করি, অনেক নারীরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, নারী দর্শকরা। এর মধ্যে একজনের কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশন কতটা নারীদের খবর কতটা প্রচার করে এবং আপনারা সময় টেলিভিশনে আরো কি দেখতে চান?
আমি নারীদের সময় টিভির আমি একজন ভক্ত, কারণ সময় টিভির খবর এবং অন্যান্য সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। বেশিরভাগই আমি সময় টিভি দেখি। তবে সময় টিভির কাছে আমার একটা প্রত্যাশা যে আমাদের যে গ্রাম অঞ্চলে এই যে শরীয়তপুর জেলা, এইসব জেলার থেকে যদি কোনো নতুন প্রতিভা সৃষ্টির জন্য কোনো অনুষ্ঠান তারা সৃষ্টি করতে পারতো, নতুন প্রতিভা বের করে আনার জন্য, এটার জন্য আমি সময় টিভির কাছে দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রতিভাবান যে তরুণদের বা যারা বিভিন্ন রকম কাজ করে থাকেন সৃজনশীল, সেই সবের কথা উনি বলছিলেন। আরেকজন দর্শক আছেন আমাদের নারী দর্শক, তার কাছে জানতে চাইবো যে বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম টেলিভিশন চ্যানেল আমাদের দেশে রয়েছে, তো সংবাদ আপনারা কতটা দেখেন এবং আপনাদের ড্রয়িং রুমের যে টেলিভিশন সেটে আসলে সংবাদ কতটা জায়গা পায়, আর কি দেখতে চান? আসলে অ্যাকচুয়ালি আমরা এটাকে সময় টিভি আমি অনেক সময় দেখি, কিন্তু সময়টাই বেশি দেখি, মানে খবরটাই সময় টিভিতে বেশি দেখা হয়। বিশেষ করে আমি খেলার খবরটা একটু বেশি দেখি, আর বাচ্চাদের যে গানের লাইভ অনুষ্ঠানগুলো হয় ওগুলো একটু বেশি দেখি, এই তো। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে আর কি দেখতে চান, আমাদের কাছে প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা? সময় টিভির আমি বিশেষ করে এই সংবাদটা বেশি দেখি এবং দেখতে চাই যে এই শরীয়তপুরের যে সমস্ত অনুন্নত মানে জায়গা আছে বা জিনিসগুলো আছে, যদি এই টিভির মাধ্যমে সংবাদ প্রচারের মাধ্যমে সেগুলো উন্নত হয়, এটা আরো বেশি ভালো হয়। ধন্যবাদ। উন্নয়নের খবর উনি জানতে চাচ্ছিলেন বেশি করে, এবং যারা বঞ্চিত হচ্ছেন, এই বঞ্চিত জনগোষ্ঠীর খবর জানতে চাচ্ছিলেন। আরেকজন আপু আমাদের মাঝে এসেছেন, তো তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে কি দেখেন, আরো কি দেখতে চান? সময় টিভিতে আমরা খবরগুলো দেখি, আবার ছোটদের অনুষ্ঠান দেখি। আমরা চাই আরো ছোট ছোট বাচ্চারা যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের ওগুলো যেন ফুটাই তোলা হয়। আপনাকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান যেটি ছোটদের নিয়ে হচ্ছিল, সেটির কথা উনি বলছিলেন। তো আমার পাশে তরুণরা আরো যোগ দিয়েছেন, তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি সময় টিভি দেখেন কিনা, আরো কি দেখতে চান? ইনশাল্লাহ আমাদের শরীয়তপুরে ম্যাক্সিমাম 90% লোকই মানে এই খবর দেখার প্রতি অভ্যস্ত। সো সেই জায়গায় আমরা দেখা যায় সময় টিভিতে আমরা কন্টিনিউ যেই জায়গায় যেটা ঘটে থাকে, তো দেশের 64 জেলার খবরই আমরা আর কি সময় মতো শুনতে পাই। আপনাকে ধন্যবাদ। আরেকজন তরুণ আছেন, তার কাছে জানতে চাইবো সময় টিভি দেখেন কিনা, দেখলে আরো কি দেখতে চান? যে সময় টিভি দেখি, তবে সময় টিভিতে বেশিরভাগই খবর দেখানো হয়। খবরের পরিবর্তে যদি আরো এক্সট্রা কোনো ছোটদের আয়োজন করা হতো তাহলে আরো ভালো হতো। তারপর সময় টিভির খবর আরেকটা জিনিস, সৎ ও মানে নির্ভরযোগ্য খবর প্রচার করলে ভালো হতো। সত্য এবং নিরপেক্ষ নির্ভরযোগ্য খবরের কথা উনি বলছিলেন। আপনার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশন আপনি দেখেন কিনা, আমাদের প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা? হ্যাঁ, সময়ের টেলিভিশন আমার একটা প্রিয় চ্যানেল। এখানে আমাদের শরীয়তপুরের খবরটা একটু বেশি প্রচার করবে, খবরটা দেখাবে, এবং এর সময় টেলিভিশন একটু বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করলে আমার পক্ষে মনে হয় ভালো। একজন মুরব্বী আছেন আমার পাশে, তার কাছে জানতে চাইবো যে আপনাদের কোনো পরামর্শ আমাদের পথ চলায় সহযোগিতা করতে পারে, এরকম কোনো পরামর্শ রয়েছে কিনা? খবর দেখেন কিনা, সময় টিভি দেখেন কিনা? সময় টিভি, আর কিন্তু আমি দীর্ঘদিন সৌদি আরব থাকি, আর এখনো সৌদি আরব যাবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে যদি সঠিক খবরটা বা সঠিক টাইম মতন খবরটা সর্বক্ষণ দেখায়, তাহলে সবচেয়ে আমরা বিদেশ থেকে খুশি হয়ে যে বাংলাদেশটা খুবই একটা সুস্থভাবে আছে, বা সুস্থ একটা বিচার পাইতে আছে, বা সুস্থ একটা কাজ করতে আছে, বা সময় প্রতি এটা লগে লগে দেখাইতে আছে। আপনাকে ধন্যবাদ। অনেক ঘটনা যেগুলো তাৎক্ষণিক আমরা দেখাই, তার কথা উনি বলছিলেন। আরেকজন দর্শক আছেন, তার কাছে জানবো যে সময় টিভিতে আপনি আরো কি কি দেখতে চান? এর আগে যে বলে গেছে যে সময় চিঠিতে যে শিশুদের জন্য যে একটা প্রতিবেদন চাইছিল আমাদের যে ম্যাডাম, আমি চাই যে শিশুদের এটা যেন তুলে ধরে সময় টিভি, তাহলে আমরা এটা খুব ভালো লাগবে আমাদের কাছে। দর্শক, শরীয়তপুর ছোট একটি জেলা, এখানকার স্থানীয় যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটে বা সামাজিক বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে যারা ব্যবস্থা নেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এমন একজন সদস্যের কাছে জানতে চাইবো যে আপনি যখন নাগরিক হিসেবে যখন টেলিভিশন দেখেন বা গণমাধ্যমগুলো দেখেন, তখন টেলিভিশনে আপনারা কি দেখতে চান, আরো কি প্রত্যাশা করেন? আসলে থ্যাংক ইউ সময় টেলিভিশনের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আসলে নাগরিক হিসাবে যদি বলি বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের বাচ্চারা টেলিভিশন দেখে শেখে। তা বিশেষ করে নেগেটিভ যে বিষয়গুলো, যেগুলো বাচ্চারা দেখে মানে মনে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, নেগেটিভ ইম্প্যাক্ট, এই বিষয়গুলো না প্রচার করার জন্য আমি অনুরোধ করব সময় টেলিভিশনের কাছে। অর্থাৎ উনি বলছিলেন যে নেতিবাচক প্রভাব পড়ে শিশুদের মনে, এরকম কোনো খবর বা এরকম কোনো দৃশ্য বা অনুষ্ঠান যাতে আমরা না দেখাই, সে ব্যাপারে তিনি পরামর্শ দিচ্ছিলেন। আরেকজন দর্শক, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনের প্রতি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? সময় টিভি বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঘন্টায় সংবাদ দেখা যায়, এটা খুব ভালো লাগে। আর আমি একজন পুলিশ অফিসার হিসেবে বলবো যে বিভিন্ন হরতাল, মিটিং, মিছিল, জ্বালাও পোড়া ঘটনার সময়
পুলিশ যখন অপরাধীকে ধরতে যায় এই অনুষ্ঠানগুলো খুব বেশি করে দেখায় এই দৃশ্যগুলো, কিন্তু পুলিশের উপর যখন আক্রমণ করে এই দৃশ্যগুলো যেন পাশাপাশি দেখানো হয়। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলার জন্য আগ্রহ পোষণ করছিলেন, আপনার কি পরামর্শ বা কি দেখতে চান? আমার পরামর্শ কি, আমাদের শরীয়তপুরে একটু কম দেখায়, আমি খুব এটা সবসময় দেখি যেহেতু রেগুলার খবরটা দেখায়, তো বিভিন্ন জায়গাটা যেরকম দেখায় আমাদের শরীয়তপুরটা কম দেখায়। আর যেমন মাদক দুরুপ্ত যে জিনিসগুলো নিয়ে যেমন আমাদের আজকাল যেমন মোবাইলে থিকা এই যে প্রোগ্রাম দেখে বাচ্চারা নষ্ট হয়েছে, যুবক সমাজটা, এবং এই যে বাবা খায় হিরঞ্চি মিরঞ্চিগুলো নিজে খায়, এটির প্রতি যদি বারবার দেখা যায় খাইলে কতকর ক্ষতিকর, হ্যাঁ ছেলেদের কতকর ক্ষতিকর হয়, তো এইগুলা নি। আর বিশেষ করে যে এখনো আমাদের দেশে যে বাল্য বিবাহগুলা নি দেখাইতেছে যে এইগুলা নি এখনো ওই যে দেখা যায় 18 বছর আগেই যে বিয়েগুলো দিয়ে দেয়, এটি যদি আরেকটু দেখাইতো, আর যে কোনো প্রতিবেদনটা যদি আরেকটু সময়টা টিভিতে ধরে রাখে, যেমন একটা সিনারি দেখাইতেছে, যেমন একটা মাইট হইতেছে বা একটা গ্যাঞ্জাম হইতেছে, ওটা আরেকটু সময় রাখলে মানে মনের একটা তৃপ্তি পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ। আমরা একটু যাতে বিস্তারিত খবর যাতে দেখাই সে ব্যাপারে তিনি বলছিলেন, পাশাপাশি বলছিলেন যে মাদক সহ বিভিন্ন যে সামাজিক অসঙ্গতি সেগুলোর বিরুদ্ধে যাতে আমরা অবস্থান নেই সে ব্যাপারে তিনি বলছিলেন। তো শরীয়তপুরের যারা স্থানীয় সংবাদ কর্মী যারা রয়েছেন, বিশেষ করে আমাদের সময় টেলিভিশনের প্রতিনিধিও তিনি রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে তিনি আমাদের কাছে খবর পাঠান, সংবাদ পাঠান। ধন্যবাদ। এখানে আসলে মানুষের চাহিদা যেগুলি আছে সেগুলি মাথায় রেখে আমরা সাধারণত সংবাদগুলি তৈরি করে পাঠাই। যেমন বিশেষ করে সমস্যা সংক্রান্ত, তারপরে নারী নির্যাতন, এরপরে উন্নয়নমূলক যে সকল জিনিস আছে সেদিকটাই আমরা মাথায় রেখে এই সংবাদগুলি পরিবেশন করি। যার কারণে আমার বিশ্বাস যে সময় টেলিভিশন শরীয়তপুরের মধ্যে খুবই জনপ্রিয় একটা চ্যানেল হয়ে দাঁড়িয়েছে, এবং সময় টেলিভিশনের কাছে মানুষ সবসময় প্রত্যাশা করে যে আরো ভালো ভালো জিনিস যেন তারা পায়। তবে এখানে আপনাকে ধন্যবাদ। স্থানীয় আরো কয়েকজন সাংবাদিক রয়েছেন, তাদের কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনের প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা, বা প্রতিযোগিতায় সময় টেলিভিশন কতটা জায়গা পেয়েছে মানুষের কাছে, তাদের শরীয়তপুরবাসীর কাছে। সময় টিভির পরিবারবর্গকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, আর যে শরীয়তপুরে যারা এই প্রোগ্রাম করতে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো এই সময় টিভির প্রোগ্রাম আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করি, তারপর আমি সময় টিভির নিউজগুলি খুব ভালোভাবে দেখি। আরেকজন স্থানীয় সাংবাদিকের ছোট্ট একটা পরামর্শ নিয়ে শেষ করব। আপনার কাছে সময় টেলিভিশনের প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা? সময় টিভি এ তো বিশাল এক ব্যাপার। এই নিউজের যে বর্ষাল, এই নিউজের যে বর্ষালটা, এই বর্ষাল দেখলেই বোঝা যায় যে এর কার্যক্রমটা কত দূর। তো আমি চাই বিজ্ঞাপনটা যেন একটু কম দেয়, আর শরীয়তপুরের নিউজগুলো যেন আর একটু বেশি দেখায়। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শরীয়তপুরবাসীর কথা শুনছিলাম, জানছিলাম তাদের প্রত্যাশার কথা শুনছিলাম। তো আমরা বিকেল 4:30 আসছি আপনার জেলা বরিশালে। বরিশালবাসী আপনারা তৈরি থাকুন আপনার মনের কথাটি নিয়ে এবং সময় টেলিভিশনের কাছে আপনার প্রত্যাশা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা। দর্শক, সময় সংবাদ নিয়ে দর্শকদের মতামত জানাতে আজ শরীয়তপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। ফিরছি অর্থ বাণিজ্যের মূল প্রসঙ্গে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% নির্ধারণ করে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ডক্টর আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করে বলেন, চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি 6.8 থেকে 6.9% মধ্যে থাকবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে প্রবৃদ্ধির হার 7% পৌঁছবে বলেও মনে করেন গভর্নর। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয় গত বছর 30 জুলাই। এতে কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্য রেখে প্রথমার্ধের জন্য বিনিয়োগ বান্ধব ও নমনীয় মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছর প্রবৃদ্ধি 7% ধরার পাশাপাশি মূল্যস্ফীতি ধরা হয় 6.2%। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন মুদ্রানীতি ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% এবং সরকারি খাতে ঋণ প্রবাহ 18.7% নির্ধারণ করা হয়। এবারে খাদ্য ও জ্বালানি বহির্ভূত মূল্যস্ফীতি 6.8% আর সার্বিক মূল্যস্ফীতি 6.1% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চলতি অর্থ বছরে মোট
দেশজ উৎপাদন 6.8 থেকে 6.9% প্রবৃদ্ধি এবং 6.1% মূল্যস্ফীতি প্রক্ষেপণ করছে। তবে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থ বছর শেষে এই প্রবৃদ্ধির হার 7% স্পর্শ করতে পারে বলে আমরা অনুমান করছি। এছাড়াও বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6.75 ও 4.75 নির্ধারণ করা হয়েছে। ঋণের সুদের হার কমেছে উল্লেখ করে গভর্নর বলেন, বেসরকারি খাতে ঋণ ও আমানতের সুদের পার্থক্য 5% নিচে নেমে এসেছে। উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি ভঙ্গি দিয়ে যাচ্ছি। শুধুমাত্র যারা বেশি ধনবান তাদের সুযোগ করে দিলেই চলবে না, সুবিধা বঞ্চিতদের জন্য বাড়তি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। এছাড়াও দেশে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর উপর গুরুত্ব দেন গভর্নর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণ করায় শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত সুদের হার কমানোর দিকে সব থেকে বেশি নজর দেওয়া। তবে গেল বছরের চেয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিছুটা কম নির্ধারণ করলেও এর মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিমাণ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রাজনৈতিক স্থিতিশীলতা আর ব্যবসা বান্ধব পরিবেশের ইঙ্গিত দিয়ে শুরু হয়েছে নতুন বছরের পথ চলা, যেখানে গেল বছরের তুলনায় বিনিয়োগ বাড়বে বলে স্পষ্টত ধারণা পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরের প্রথমার্ধের তুলনায় 0.2% কমিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্থির করেছে 14.8%। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ প্রবাহ না কমিয়ে বরং সুদের হার কমানোর দিকেই কেন্দ্রীয় ব্যাংকের বেশি নজর দেওয়া জরুরি। বেসরকারি খাতে ঋণ প্রবাহের জন্য প্রচন্ড চাপ থাকতো, তাহলে আরো ভালো হতো। বেসরকারি ব্যাংকগুলি, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি তারাই গিয়ে এসে নতুন উদ্যোক্তা তৈরি করতে পারতো। ক্রেডিটটা না কমিয়ে প্রাইভেট সেক্টর ক্রেডিটটা বাড়িয়ে রেখে আপনি ব্যাংকগুলিতে ক্রেডিটটা সহজ করা দরকার ছিল। উদ্যোক্তাদেরকে, বড় উদ্যোক্তাদেরকে তো আনা দরকার, কারণ বড় উদ্যোক্তাই তো বড় কর্মসংস্থান তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক কেন জানি সুদের হার বিষয়ে কোনো রকম চাপ দেওয়ার জায়গা থেকে সরে আসতেছে। আসলে এখানে তাদের ইন্টারভেনশনটা আরো স্পষ্ট করার দরকার আছে। চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে ঘোষিত ঋণ প্রবাহের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিমাণ প্রবৃদ্ধি অর্জন সম্ভব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে আরো বেশি কঠোর হওয়া জরুরি। আপাতত যে ধারাবাহিকতা আমরা দেখছি বিনিয়োগের পরিস্থিতিতে, তাতে এই পরিমাণ ঋণ এর চাইতে বেশি প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা আরো বাড়ানো সম্ভব হবে, কারণ সরকারি ক্ষেত্রে যে ঋণটা ধরা হয়েছে এখানে, সেটা সরকার অতখানি ঋণ লাগবে না। লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে দিলেও বেসরকারি খাতের সামগ্রিক যে ঋণ চাহিদা রয়েছে, তাতে এটা খুব বড় কোনো নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্প্রেড কমিয়ে আনার ক্ষেত্রে যদি একটি লক্ষ্যমাত্রা দিতে পারতেন, তাহলে হয়তো আগামী দিনে ব্যাংকগুলো এই তাদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে আরো বেশি সময়কাল ধরে সক্রিয় হতে সক্ষম হতো। তবে চলতি অর্থ বছরের প্রথমার্ধের নতুন মুদ্রানীতিকে সংযত, সতর্ক ও সমর্থনমূলক মুদ্রানীতি হিসেবেই বলছে বাংলাদেশ ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী শনিবার থেকে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটি সভায় সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। সভায় ব্যবসায়ীরা আবারও জ্বালানি তেলের দাম কমাতে ট্রেড ফ্যাসিলিটেশন রিফর্ম কমিটি গঠনের দাবিও জানান। গেল বছরের মাঝামাঝিতে সর্বশেষ সরকারি নির্দেশে ভোজ্য তেলের দাম কমিয়েছিল মিল মালিকরা। তবে 4 মাস আগে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশীয় বাজারে কমেনি। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আগামী শনিবার থেকে লিটার প্রতি ভোজ্য তেলের দাম 5 টাকা কমানোর ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল মালিকদের সংগঠন। ভোজ্য তেলের ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, যেহেতু আন্তর্জাতিক বিশ্বে ভোজ্য তেলের দাম কমেছে, সেই জন্য বাংলাদেশের দাম কমানো হয়। 4 টাকা কমাতে চেয়েছিল, আমি ভোক্তাদের পক্ষ থেকে বলেছি যে না, 1 টাকা কমানো হোক, অর্থাৎ 5 টাকা পার লিটার। আমাদের ভেজিটেবল অয়েল মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আগামী শনিবার হতে 5 টাকা পার লিটারে আমরা কমায় দেব। আমরা কিছু বিব্রতকর অবস্থায় আছি আপনার ভিটামিন নিয়ে। ফুল লাইসেন্সটা সবকিছু করার পরেও আমরা পাচ্ছি না, আমরা সরবরাহ করতে পারতেছি না মার্কেটের তেল, যার কারণে বাজারে
একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায় বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা বিনিয়োগ স্থবিরতা কাটাতে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানান। এই 2 বছর যদি আমি গ্যাস কানেকশন না পাই, 2 বছর যদি আমি বিদ্যুৎ গ্রিডে না পাই, তাহলে আমি বিনিয়োগটা করব কিসের উপর নির্ভর করে? বিদেশি কোম্পানিগুলো যারা বাংলাদেশের সাথে ব্যবসা করে, থার্ড কান্ট্রিতে ইনভেস্টমেন্ট, তাদের সাথেই শুধু বাংলাদেশে তারা ব্যবসা করবে। সিরিয়ালটা কিভাবে মেনটেন হবে? আমি 5 বছর আগে ফ্যাক্টরি করে রাখছি, লাইন পাচ্ছি না, আজকে আমার দাবি হচ্ছে কারা দিবে? সরকার অনেক ভর্তুকি দিয়েছে নিঃসন্দেহে, কিন্তু এখন যদি কিছুটা আমাদের অবস্থা কনসিডার না করে, তাহলে আমাদের কম্পিটিটিভনেস বিদেশের সাথে কিন্তু একটু সমস্যা পড়বে, কারণ তারা তো মার্কেট রেটেই তেল পাচ্ছে। বিশ্ববাজারে ডলারের বিপরীতে ইউরোর দরপতন হওয়ায় ইউরোজোনের রপ্তানিকারকদের প্রণোদনা দিতে নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। কমিটি করে যাচ্ছে সব হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকে ট্রেনের ভাড়া 7.8% বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার রেল ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রেলের লোকসান কমাতে প্রতি বছরই ভাড়া বাড়ানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চূড়ান্ত নির্দেশ দিবেন, তখনই আমরা ভাড়া বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারি। আমাদের যারা এক্সপার্টরা যাচাই বাছাই করে যাচ্ছেন, কি আমরা যদিও ভাড়া বাড়াই, তাহলে সহনশীল পর্যায়ে বাড়াবো, যাত্রীরা যাতে যাত্রীদের উপর যাতে বোঝা না হয়। বেশিরভাগ নিম্ন শ্রেণীর যাত্রীরা এ ব্যাপারে পরিত্রাণ পাবেন। ভরা মৌসুম হলেও রাজধানীর বাজারে কমছে না শীতকালীন শাকসবজির দাম। একই চিত্র মাছ বাজারেও। তবে বিক্রেতাদের দাবি, দাম বাড়েনি কোনোটিরই। এই অভিযোগ ক্রেতাদের স্বভাবগত বলেও মনে করছেন তারা। এদিকে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। পশু আমদানি কমে যাওয়ার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। শীতের সকালে বাজারে ঢুকেই ডালা ভর্তি সতেজ সবজি দেখে নিঃসন্দেহে যে কারো চোখ জুড়িয়ে যাবে। তবে চোখের শান্তির সঙ্গে পকেটের সামর্থ্য অনেক সময় মিলছে না ক্রেতা সাধারণের। ভরা মৌসুমে যেখানে সবজির দাম থাকার কথা হাতের নাগালে, সেখানেই এখন সবজি কিনতে হচ্ছে অনেকটা হিসাব করে। গেল সপ্তাহের তুলনায় বাজারে টমেটো, শিম, বাঁধাকপি, ফুলকপি সহ শীতকালীন সব সবজিরই দাম বেড়েছে 3 থেকে 5 টাকা করে। বাড়তি দামের বাজার অনেকটাই অপ্রাসঙ্গিক ক্রেতাদের কাছে, যদিও তা ক্রেতাদের অভ্যাসগত বলে উড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। যে বাজেট করে আসে সেই বাজেট অনুযায়ী পয়সাটা থাকছে না, পয়সা বেশি লাগতেছে। আমদানি প্রচুর আছে, বাট দাম কম না, দাম অনেক। দাম কম লোকে বেশি, ভালো লোকে বেশি, এটা আগেরই অভ্যাস হয়ে গেছে। এদিকে মাংসের বাজারে মাত্র কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকা, বিক্রি হচ্ছে 160 টাকা দরে। কেজিতে 20 টাকা বেড়ে গরু 420 আর 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 600 টাকা দরে। গ্রাম অঞ্চলে তো অনেক শীত, শীতের জন্য হাটঘাট হচ্ছে না, মাল ওদিকে আসে না, তাই আমরা হাটে গেলে মাল পাই না। এটার লেগে আর কেজি এখন 50 টাকা হয়তো একটু ঘাটতি। মাছের বাজারের চিত্র আলাদা নয়, সেখানেও ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। এই মুহূর্তে কিন্তু আসলে নদী নালা অনেক খাল বিল শুকিয়ে যাচ্ছে, মাছ বাজারে প্রচুর আমদানি হওয়ার কথা, দামটাও হাতে নাগালে থাকার কথা, কিন্তু বাজারে প্রচুর দাম। আগে আরো বেশি ছিল, এখন কম। কেন? এখন মাছ সব ধরা পড়তেছে, সব বাজারে অ্যাভেলেবেল মাছ আছে, যার যেরকম সাধ্য সে সেরকম নিবে। এখন আগের থেকে মাছের দাম অনেক কম। মাসখানেকের মধ্যে সব ধরনের মাছের দাম আরো বাড়তে পারে বলেও জানালেন বিক্রেতারা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে রপ্তানি বাড়াতে হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এক্সপ্লোরিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট টু ইন্টারন্যাশনাল মার্কেট কর্মশালাটির যৌথভাবে আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সলিডারাড এশিয়া নেটওয়ার্ক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, সলিডারিডারের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান। অনুষ্ঠানে আনোয়ার ফারুক বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে বিশ্বে সবজি রপ্তানিতেও বাংলাদেশ প্রথম হবে। এতদিন যে গতানুগতিক এক্সপোর্ট হতো, এখন তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সো আগামীতে আপনারা দেখবেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এক্সপোর্ট ট্রেন্ড যেভাবে বাড়বে, যে বাংলাদেশ হবে সবজি রপ্তানিতে নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ আমাদের যত ভ্যারাইটি আছে এবং যত কোয়ালিটি প্রোডাকশন আছে এবং আমাদের যত কস্ট এফেক্টিভনেস আছে, এটা আর কোনো দেশে নাই। এখানে যেটা দরকার যে আমাদের স্টেক হোল্ডার্স, যেমন কৃষক, এক্সপোর্টার, আমার সরকারি ডিপার্টমেন্ট, সবাইকে কোঅর্ডিনেট ওয়েতে কাজ করতে হবে।
মৌলভীবাজারের শেরপুরে দুদিনব্যাপী পৌষ সংক্রান্তির মাছের মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়, মেলা চলবে আজ বিকেল পর্যন্ত। কুশিয়ারা নদীর তীরে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও মেলায় বিশাল আকৃতির বাঘাইর, বোয়াল, রুই, কাতলা ও চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হচ্ছে। পৌষ সংক্রান্তির বিশেষে মেলায় মৌলভীবাজার সহ পাশের হবিগঞ্জ ও সিলেট জেলার ক্রেতা বিক্রেতারাও ভিড় করছেন। মেলায় সিলেট বিভাগের হাওর ও নদীর মাছ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে আসেন। এদিকে মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্রজাতির মাছ আমার এই প্রথম আসা, তো আমি খুবই আসলে অভিভূত মাছের মেলা দেখে। আমরা ছোটবেলা থেকে এই মেলাতে আমরা আসি, অনেক আনন্দ উপভোগ করি। এখানে বড় বড় মাছ আসে। এখন আমি দেখতে পাচ্ছি একটা মাছ প্রায় 1 লক্ষ টাকা দাম চাইতেছে। বিচিত্র প্রজাতির মাছ, বড় বড় মাছ আসে। আমরা মাছ নেই, কোনো সময় দাম কমও হয়, আবার বেশি হয়। আমি একটা মাছ নিয়েছি। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফুলের যে কয়েকটি স্টল রয়েছে সেখানেও চোখে পড়ার মতো ভিড় ক্রেতা দর্শনার্থীদের। ঘর সাজাতে এসব ফুল ও ফুলদানির নতুনত্বে সন্তুষ্ট হলেও কেউ কেউ বলছেন দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা জানালেন এখনও বিক্রি নিয়ে তারা সন্তুষ্ট নন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। সূর্যমুখী থেকে শুরু করে বাহারি গোলাপ, টবে রাখা অর্কিড, জরি লাগানো ফুলের স্টিক আর ঝুলে পড়া বেলিজা, ফলজার, পাতাবাহার, সাকুরা, দৃষ্টিনন্দন এমন সব ফুলের দেখা মিলছে বাণিজ্য মেলার কয়েকটি স্টলে। ঘরের সৌন্দর্য বাড়াতে এসব ফুলে মুগ্ধ হয়ে আসছেন দর্শনার্থীরাও। দেখছেন আর পছন্দের সঙ্গে দাম মিলিয়ে কিনছেন। টিউলিপ, বিভিন্ন ধরনের অর্কিড, কিছু আনকমন ফ্লাওয়ার দেখা যাচ্ছে, বাইরে কিছু ফুল দেখছি। যে শোপিসটা আমি কিনতে চাচ্ছি, আসলে এটার দাম একটু বেশি। দেখতে যদিও সুন্দর, কিন্তু দামও অনেক বেশি। এটা যে ঘরে সাজাতে দেয়, দেখ ঘরটা অনেক সুন্দর হয়ে ওঠে। ফুল কেনার জন্যই আসলে এসেছি। কালেকশনগুলো মনে হয়েছে গতবার থেকে এবার অনেক বেশি এবং ভালো। টপগুলো সুন্দর, কিন্তু প্রাইসটা গতবার থেকে এবার বেশি। এসব স্টলে টব সহ একগুচ্ছ গোলাপের দাম 230 থেকে 600 টাকা, সূর্যমুখী 280 থেকে 600, ফুললতার ওয়াল হ্যাঙ্গিং 200 থেকে 300 টাকা। আর কাঠ, ফাইবার, বাঁশ বা পাথরের কাজ করা এক একটি ফুলদানির দাম পড়বে 450 থেকে 1100 টাকা পর্যন্ত। ড্রাগন ফুল ছিল নতুন, তারপর ড্রাই স্টিক ছিল, জেলি ছিল, বিভিন্ন অনেক আইটেম আছে। অ্যালোভেরা খুব ভালো চলতেছে। ডালিয়া ফুল আছে, টিউলিপ ফুল আছে, লিলি ফুল আছে, অ্যান্থোনিয়াম আছে, কাশ ফুল আছে। 100 থেকে নিয়ে আমাদের কাছে 800-900 টাকা পর্যন্ত স্টিক আছে এক একটা। গতবার বিক্রি করছি চায়না সাইড স্ট্যান্ড বিক্রি করছি 150 টাকা, 200 টাকা বিক্রি করছে। এবার মনে হয় যে বিক্রি করতেছে 140। গত বছর হরতাল থাকা অবস্থায় মোটামুটি ভালো সেল হয়েছে, এবার অর্ধেক সেল চলে আসছে। মেলার শেষ দিকে বিক্রি অনেকটাই বাড়বে এমন আশা বিক্রেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 15তম দিন আজ। আর এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহবুব, এজি, আপনি জানেন যে আজকে সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিনে আসলে সকাল থেকে কিন্তু এখানে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আমি অনেক মানুষের ভিড় দেখতে পেয়েছি। এখানে ক্রেতা দর্শনার্থীরা আসছেন, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনের সুবিধাটি নিয়ে কিন্তু আসলে পরিবার পরিজন সহ নানা বয়সের মানুষকে আমি এখানে বাণিজ্য মেলায় আসতে দেখেছি। তো সকাল থেকেই আমি এখানে আছি। এখানে আজকে মূলত যেহেতু পরিবার পরিজন নিয়েই আসলে দর্শনার্থীরা আসছেন, আমার পিছনে আসলে প্রধান যে বাণিজ্য মেলার যে প্রধান গেটটি সেটি দেখতে পাবেন। এখানে কিন্তু মানুষ প্রচুর দর্শনার্থী, ক্রেতা দর্শনার্থী কিন্তু আসছেন। তবে মূলত আজকে যেহেতু সরকারি ছুটির দিন হয়, পরিবার পরিজন সহ আসা দর্শনার্থীর সংখ্যা যেহেতু বেশি, সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে মূলত গৃহস্থালির পণ্য সামগ্রী কিংবা যে ক্রোকারিজ সহ যে ধরনের পণ্য সামগ্রীগুলো ছিল বা আছে, সেগুলোর দোকানেই কিন্তু আসলে বা সেগুলোর যে স্টলগুলোতে সেখানে কিন্তু মানুষের উৎসুক মানুষের বা ক্রেতা দর্শনার্থীর আমরা ভিড় দেখেছি। তারা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন এবং প্রয়োজনীয় বা নিজের পছন্দসই পণ্যটি আসলে খুঁজছেন। এবং বিভিন্ন পণ্যের যে অফারগুলো এখানে আছে, আজকে বাণিজ্য মেলার কিন্তু 15তম দিন। মোটামুটি বাণিজ্য মেলা যে 1 মাস ব্যাপী যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার কিন্তু অর্ধেক সময় কিন্তু চলে গেছে বলা যায়। তো
এখন আসলে এই সমস্ত পণ্য বিক্রির জন্য আসলে বিভিন্ন স্টলে আমরা একই ধরনের পণ্যের হয়তো বিভিন্ন রকম ছাড় বা ছাড়ের অফার কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখানে দর্শনার্থী যারা এসেছেন তারাও কিন্তু এই ধরনের পণ্যগুলোতে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে যাচাই বাছাই করে আসলে মোটামুটি কম দামে বা সস্তায় একটি ভালো পণ্য খুঁজে বের করার জন্য কিন্তু ব্যস্ত। এবং আপনি দেখতে পাবেন যে আমরা একটি স্টলের সামনে দাঁড়িয়ে আছি, এখানেও মূলত আসলে গৃহস্থালির পণ্য সামগ্রী কিন্তু পাওয়া যায়। এখানেও কিন্তু দর্শনার্থীদের ভিড় এবং তারা খুঁজে দেখছেন এবং পছন্দসই যে পণ্য সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। তো এভাবে আসলে আজকে আমি বিক্রেতাদের সাথে বা দর্শনার্থীদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে এখানে কিন্তু আজকে সারাদিন ভিড় হবে। তো দর্শক দেখতে পাবেন যে আমার হাতের ডান পাশে এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্য এসেছেন, যারা বাণিজ্য মেলার যে চলাচলের রাস্তাটি সেখানেই কিন্তু অনেক দোকানই আসলে তাদের পণ্য সামগ্রী সাজিয়ে রাখেন। তো সেগুলো যাতে যেগুলো আসলে দর্শনার্থীদের চলাচলের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে, তো সেই ধরনের সমস্যা যাতে তৈরি না হয়, যারা নির্বিঘ্নে বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে যাতে দর্শনার্থীরা চলাচল করতে পারেন, সেজন্য কিন্তু মেলার মাঝখান দিয়ে যে রাস্তাটি সেটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু তারা টহল দিচ্ছেন। তো এমনই একটি অভিযান আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তব্যরত দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা তারা কিন্তু এখানে এসেছেন। তো দর্শক এই মুহূর্তে দেখতে পাবেন যে আসলে প্রচুর দর্শনার্থী এবং নানা বয়সের দর্শনার্থী আছেন। আমরা এই মুহূর্তে একটি ইরানি প্যাভিলিয়ন দেখছি, এখানেও কিন্তু আসলে মূলত গৃহস্থালী পণ্যের যে সমাহার সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শনার্থী যারা আসছেন এবং অংশগ্রহণকারীরাও আমাকে জানিয়েছেন যে আসলে আজকে দিন যত যাবে এবং আজকে দিনে কিন্তু একটি ভালো বেচা বিক্রিও হবে। তো এই ছিল আমার কাছে আসলে বাণিজ্য মেলার সর্বশেষ খবর। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 15তম দিনের খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। আধুনিকতার ছোঁয়ায় বিলীন হওয়ার পথে দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নিত্য ব্যবহার্য মাটির তৈজসপত্র তার চাহিদা হারিয়েছে অনেক আগেই। এখন যা রয়েছে তার বেশিরভাগই ঘর সাজানোর উপকরণ। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব সংগ্রহ করেন ব্যবসায়ী এবং শৌখিন মানুষেরা। মৃৎশিল্পীদের তেমনি একটি জনপদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রুদ্রপাড়া গ্রাম। দেশ এগিয়ে গেলেও নানা প্রতিবন্ধকতায় তারা অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছেন কুমারপাড়ার এই মানুষগুলো। চট্টগ্রাম থেকে ফিরে সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। মৃৎশিল্পের আধিপত্য কেমন ছিল তা প্রাচীন বাংলার ইতিহাসে ফিরে তাকালেই স্পষ্ট দেখা যাবে। বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন কুমারপাড়ার এই মানুষগুলো। কোনো ছাঁচে নয়, চোখের আন্দাজ আর হাতের জাদুকরি ছোঁয়ায় কাঠের চাকায় ঘূর্ণির বলয়ে কাদা, মাটি আর পানির মিশ্রণে তৈরি হয় প্রতিটি তৈজসপত্র। চোখে পড়বে পরম মমতায় মাখা মসৃণ আঁচড়। মনের মাধুরী মিশিয়ে আঁকা হয় নকশা। ঐতিহ্য আর শুদ্ধতা অক্ষুণ্ণ রাখতে অগ্নি পরীক্ষা পেরিয়ে পৌঁছে যায় শৌখিনদের হাতে। তবে দুঃখ কষ্টের শেষ নেই এই কারিগরদের। টুকরো টুকরো গল্পে উঠে এসেছে তারই কিছুটা অংশ। হাসিবে কমিজার গইবে চাহিদা নেই। 500 মালপত্র 1200-1500 টাকা খরচ আছে। 100টা বানালে 60 টাকা দেয়, কষ্ট হয়, 2.5 ঘন্টা লাগে এক বিড়ে। শীত গরমের মাঝামাঝি সময়টুকু ভালো কাটলেও কষ্টের শেষ নেই বর্ষা মৌসুমে। বর্ষার সিজনে এগুলি কোনো কাজ চলে না, এরা মাজন থেকে টাকা নিয়ে খাবে। আর তখন বেশি অভাব, বড় 4-5 টাকা খরচ, সংসারে সচ্ছলতার আলো জ্বালতেই তাদের এই নিরলস পরিশ্রম। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারেন মাটির তৈরি যে কোনো জিনিসপত্র। শত বছরেরও বেশি সময় ধরে কালীপুর রুদ্রপাড়া গ্রামের এই কুমার পরিবারগুলো মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন বংশ পরম্পরায়। প্রতি শীত মৌসুমে বেসরকারি দাতা প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ঋণে তাদের সময়টা ভালো কাটলেও যখন বর্ষা চলে আসে তখনই এই ঋণ পরিশোধে হিমশিম খেতে হয় তাদের, শুধুমাত্র জ্বালানি এবং মাটির অভাবে। সরকারি সহায়তা থাকলে এই পরিবারগুলোর যেমন আর্থিক সচ্ছলতা আসতো, তেমনি তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হতো। সাইফুল রুদ্র, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর গড়ে 10 লাখ পর্যটক ভ্রমণ করেন এই কক্সবাজার। কিন্তু তাদের নিরাপত্তায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সামান্য উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয়। অন্যদিকে এই ব্যাপারে সরকারি উদ্যোগও অনেকটা দায়সারা। এমন অবস্থায় ব্যবসায়ীদের দাবি গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের। আর সংশ্লিষ্টরা বলছেন
16টি স্পটে সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে পাহাড়, ঝর্ণা, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিনের মতো স্পট। তাই সুযোগ পেলেই এখানে ছুটে আসেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। পর্যটনের ভর মৌসুমে এখন প্রতিদিনই আসছেন 30,000-এর অধিক ভ্রমণ পিপাসু। তাদের নিরাপত্তায় হোটেলগুলোতে রয়েছে সিসি ক্যামেরা ও নিরাপত্তা কর্মী, কিন্তু পর্যটকদের নিরাপত্তায় সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেই সিসি ক্যামেরা। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে কোনো সিসি ক্যামেরা বসানো হয় নাই। সিসি ক্যামেরাটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিরাপত্তাটা আরো বেশি জোরদার হবে। সরকারিভাবে যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেটা আমাদের কাছে এখনো খুব একটা সাফিসিয়েন্ট বলে মনে হয় না। তাই ব্যবসায়ীদের দাবি গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সরকারি উদ্যোগ বাড়ানোর। আইন প্রয়োগকারী সংস্থার এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত। একই সাথে অনেক গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু রাতে বাতি থাকে না, সেটাও একটা ভালো লক্ষণ নয়। অবশ্য ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, সৈকত এলাকার গুরুত্বপূর্ণ 16টি পয়েন্ট চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে আমরা ডিসি অফিস এবং মিনিস্ট্রির সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের পজিটিভ ইঙ্গিত দিয়েছে, তারা সিসিটিভি ক্যামেরা বসাবে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে এখানে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সময় সংবাদ, কক্সবাজার। মালয়েশিয়ার সরকার মনে করে দারিদ্র দূরীকরণে বিগত 1 দশকে বাংলাদেশ যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা খুবই ইতিবাচক ফল দিয়েছে। শুধু তাই নয়, এ ধারা অব্যাহত রাখতে পারলে এশিয়ার দারিদ্র দূরীকরণে বাংলাদেশ রোল মডেল হিসাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পেরাক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর জামরি আবদে কাদির। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 4 দিনের ঢাকা সফরে পেরাক রাজ্য সরকারের 7 জন প্রতিনিধি নিয়ে বাংলাদেশের দারিদ্র দূরীকরণে নিয়োজিত সংস্থাটির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর জামরি। এ সময় পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আশা প্রকাশ করেন বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের চরম দারিদ্র কমিয়ে আনতে মালয়েশীয় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। রানা প্লাজার মতো দুর্ঘটনাগুলোকে জিম্মি করে বাইরাদের অতি মুনাফার চেষ্টার কারণে বাংলাদেশের পোশাক শিল্প ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে দুর্নীতির বিষয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তাদের যে ব্যবসায়িক এবং আর্থিক ক্ষমতা সেটিকে আমাদের সুশাসনের ঘাটতি, দুর্ঘটনা হয়েছে, রানা প্লাজা ট্র্যাজেডি হয়েছে, সেইটিকে এক ধরনের সুযোগ নিয়ে একটা প্রবণতা আমরা দেখতে পাই। আমাদের প্রডিউসার, আমাদের এক্সপোর্টার্সদেরকে অনেক সময় যে ধরনের বিভিন্নভাবে জিম্মি করে উচ্চ মুনাফা অর্জনের প্রবণতা দেখতে পাই। কোড এবং গার্মেন্টসের মধ্যে কোনো ধরনের সহযোগিতা কিন্তু নাই বললে চলে, এবং কোঅর্ডিনেশন নাই, সামান্য নেই। যার ফলে অ্যাকর্ড হয়তো এক ধরনের স্ট্যান্ডার্ড বলছে, অ্যালায়েন্স হয়তো আরেক ধরনের স্ট্যান্ডার্ড বলছে, যার ফলে আমাদের কোম্পানিগুলো অনেক সময় ঝুঁকির সম্মুখীন হচ্ছে, এবং অ্যাকর্ড যে প্রত্যাশা পূরণ করতে পারলেও হয়তো অ্যালায়েন্সের প্রত্যাশা পূরণ করা সম্ভব হচ্ছে না, তখন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকির সৃষ্টি হচ্ছে। দর্শক, রাজধানীর খিলক্ষেতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে আন্তর্জাতিক শিল্প মেলা গ্যাপ এক্সপো 2016, আর এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইমতিয়াজের কাছে। এজি রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টার আয়োজিত 4 দিনের এই গ্যাপ এক্সপোর আজকের 3য় দিন চলছে, অর্থাৎ গত 13 তারিখ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উদ্বোধন করার পরে আজকে 3য়তম দিন চলছে। তো আসলে মেলার আয়োজন সম্পর্কে যদি আপনাকে জানিয়ে দিতে চাই, তাহলে আসলে এটা একটি বেশ বড় বৃহৎ আয়োজন, অর্থাৎ বেশ বড় পরিসরে, অর্থাৎ বসুন্ধরা কনভেনশন সেন্টারের 4টি হলে এই মেলার আয়োজন করা হয়েছে, এবং সেই আয়োজনগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ কিংবা গার্মেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে এখানে মেলায় হাজির হয়েছেন। দেশীয় কিংবা দেশের বাইরের প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন অটোমেটেড মেশিন এখানে তারা প্রদর্শন করছেন। আধুনিক প্রযুক্তি, দেশের বাইরে কোন প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু বাংলাদেশে এখানে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ কিভাবে গার্মেন্টস সেক্টরকে আরো বেশি সহজ প্রক্রিয়ার মাধ্যমে, আরো বেশি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা যায়, সেই ধরনের প্রযুক্তি কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে শুধুমাত্র দেশের বাইরের পণ্য প্রদর্শিত হচ্ছে তা না, দেশের মধ্যেও কিছু উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। দেশের মধ্যে কিছু প্রতিষ্ঠান এখানে এসেছে। আমি তেমনই বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের একজনের সঙ্গে কথা
বলবো, তার কাছ থেকে জানতে চাইবো আসলে তারা কি ধরনের পণ্য এখানে নিয়ে এসেছেন। আপনারা কি কি পণ্য এখানে নিয়ে এসেছেন? জি, আমরা এখানে স্মার্টটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আমরা ইতালি, জার্মানি প্লাস চায়না এবং আমাদের নিজস্ব বাংলাদেশে কিছু প্রযুক্তি এনেছি, যেটা কিনা অটোমেশনের দিক দিয়ে অনেক বাংলাদেশ এখন এগিয়ে গেছে। তো আমাদের যে মেশিনটা আমরা এখন এই মেলায় প্রেজেন্টেশন করতেছি সেটা হচ্ছে সিম সিলিং মেশিন। এখন আপনি তো জানেন বাংলাদেশে এখন জ্যাকেটের প্লাস হচ্ছে অন্যান্য আপনারা নিজস্ব কিছু প্রযুক্তির কথা বলছেন? জি জি, আমাদের নিজস্ব প্রযুক্তি হচ্ছে যে আমাদের অটো হিট প্রেস মেশিন, কর্ন প্লাকেট প্রেসিং মেশিন, এগুলো আমরা বাংলাদেশে বাজার করতেছি এবং ডাইং মেশিনের নিট ডাইং এর যেগুলো মেশিন এগুলো আমরা করতেছি ইনশাআল্লাহ। ওকে, ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তিনি যেমনটা বলছিলেন যে দেশের মধ্যে তারা বিভিন্ন পণ্য তৈরি করছেন এবং দেশের মধ্যে তারা আসলে সারা পাচ্ছেন। আমি যদি আরেকটু আপনাকে এদিকে একটা দেখিয়ে দিই তাহলে আপনি দেখতে পাবেন কিছু অটোমেটেড মেশিন, অর্থাৎ শার্ট কিংবা যে কাপড় রয়েছে তার যে বাটন রয়েছে অটোমেটিক, সেই বাটনগুলো তারা আসলে এখানে প্রেস করতে পারছেন কিংবা সেলাই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অর্থাৎ গার্মেন্টস সেক্টরকে আরো বেশি সহজ কিংবা আধুনিকরণের জন্য আসলে বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে প্রদর্শিত হচ্ছে। এবং যারা এখানে ক্রেতা রয়েছেন, অর্থাৎ আপনি জানেন যে দেশে গার্মেন্টস মালিকরা তারা এখানে এসে থাকেন এবং তারা তাদের গার্মেন্টসের জন্য আধুনিক প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে পরিবেশ বান্ধব এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে কম সময়ের মধ্যে কাপড় উৎপাদন করা যায় এবং বিশ্বের প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকা যায়, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে এসে দেখছেন, সচক্ষে এসে দেখছেন এবং সেই বিষয়গুলো তারা চেষ্টা করছে তাদের গার্মেন্টসে ব্যবহার করার জন্য। এবং একই সঙ্গে যারা বিক্রেতাও আছেন তারাও একই জায়গার নিচে, অর্থাৎ একই ছাদের নিচেই তারা তাদের সব ধরনের প্রযুক্তি এখানে প্রদর্শন করতে পারছেন এবং একই সঙ্গে তারা সেইগুলো যারা ক্রেতা রয়েছে অর্থাৎ গার্মেন্টস মালিক রয়েছে তাদের কাছে সেই বিষয়গুলো তারা প্রদর্শন করতে পারছেন এবং তারা সেটাই চাচ্ছেন যে আসলে কিভাবে দেশের গার্মেন্টস সেক্টরকে আরো বেশি আধুনিকায়ন করা যায়, আরো বেশি প্রযুক্তি নির্ভর করে বিশ্বের প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকা যায়, সেই বিষয়টা কিন্তু মেলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তো এই যে গার্মেন্টস মেলার এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, রাজধানীর খিলক্ষেত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে আন্তর্জাতিক শিল্প মেলা গ্যাপ এক্সপো 2016। আর সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। গেল এক বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানতের পরিমাণ বেড়েছে 5,500 কোটি টাকা। আমানতের পরিমাণ 56,070 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে 61,578 কোটি টাকা। বেড়েছে বিনিয়োগ, আমদানি রফতানি বাণিজ্য এবং রেমিটেন্সের পরিমাণ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যাংকের দুদিনব্যাপী ব্যবসায় উন্নয়নে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেলের দরপতনে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের কাছ থেকে $300 কোটি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে ইকুয়েডর। দেশটির অর্থমন্ত্রী ফাস্তু হিরিরা জানান 2016 সালের বাজেট ঘাটতি কমাতেই ঋণ নিতে হচ্ছে তাদের। চলতি মাসেই দুদেশের মধ্যে সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। তবে শুধু বাজেট ঘাটতি মেটানোই নয়, দক্ষিণ আমেরিকার এই দেশটির উদ্দেশ্য তাদের খনিজ সম্পদ খাতে এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি চীনের বিনিয়োগ। জ্বালানি তেল রফতানিকারক এই দেশটি ওপেকের সবচেয়ে ছোট সদস্য দেশ। তেলের অব্যাহত দরপতনের কারণে গত বছর প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে ইকুয়েডর। প্রতি বছরের মতো এবারেও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে শুরু হয়েছে নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটো শো 2016। স্পোর্টস কার থেকে শুরু করে বিভিন্ন মডেলের পিকআপ ট্রাক নিয়েও এবারের প্রদর্শনীতে হাজির হয়েছেন বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বাজারে তেলের দাম কমে যাওয়ায় জ্বালানি সাশ্রয়ী গাড়ির প্রতি এবারে তেমন আগ্রহ নেই ক্রেতাদের। তবে বৈচিত্র্যময় ডিজাইন, স্বয়ংক্রিয় ড্রাইভিং, অধিক নিরাপদ ও দ্রুতগতি সম্পন্ন গাড়িগুলোই নজর কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। ঝাঁ চকচকে সব গাড়ি নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ডেট্রয়েট অটো শো। নিত্য নতুন গাড়ির খোঁজে তাই দর্শনার্থীরাও ভিড় জমিয়েছেন এই প্রদর্শনীতে। প্রযুক্তি প্রেমীদের জন্য মার্সিডিজ এবারে নিয়ে এসেছে ই ক্লাসের স্বয়ংক্রিয় গাড়ি। সড়ক পথে এই মডেলের প্রতিটি গাড়ি পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে, ফলে রাস্তার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাবেন চালকরা। প্রযুক্তির অভাবনীয় বিষয় এবার নিয়ে এসেছি আমরা। ই ক্লাসের এই গাড়িটি স্মার্টফোনের মাধ্যমে পার্ক করতে পারবেন ব্যবহারকারীরা, ফলে গাড়ির বাইরে থেকেও এই গাড়িটি ইচ্ছে মতন চালানো যাবে। ব্যস্ত শহরে পার্কিং এর জায়গা খোঁজা ও ফি নিয়ে ব্যবহারকারীদের ঝামেলা কমাতে ফোর্ড এবার এনেছে নতুন প্রযুক্তি। স্মার্টফোনের মাধ্যমে পার্কিং ফি দেয়া থেকে শুরু করে যে কোনো স্থান থেকেই গাড়ির লক, আনলক কিংবা চালু করতে পারবেন চালকরা।
সময়ের সবচেয়ে আধুনিক ও চৌকস প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছি আমরা, যার ভেতরের ভিন্ন মাত্রার ডিজাইন আর হাইটেক যন্ত্র ব্যবহারকারীদের দেবে এক নতুন অভিজ্ঞতা। অন্যদিকে বোল্ট ইভি নামে নতুন মডেলের একটি বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনীতে হাজির করেছে জেনারেল মোটরস। প্রতিবারের ফুল চার্জে গাড়িটি একটানা 200 মাইলেরও বেশি যেতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আমরা এই গাড়ি নির্মাণের সময় দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছি। প্রথমটি গাড়ির গতিবেগ আর অন্যটি হলো সাশ্রয়ী মূল্য। আমরা দুদিকেই সফল হয়েছি। আগামী 1 বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র $35,000 এই গাড়িটি বিক্রি শুরু করব আমরা। 11 জানুয়ারি শুরু হয়, প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এজি মাহমুদ, সময় সংবাদ। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণে বিনিয়োগ সংখ্যা, সুদের হার কমানোর তাগিদ, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। কাল থেকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমছে 5 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত, আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া, জানালেন রেলমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘর সাজানোর স্টলে শৌখিন ক্রেতাদের ভিড়, নতুনত্বে সন্তুষ্ট হলেও দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা, বিক্রি কম বলছেন বিক্রেতারা। এবং বছরে 10 লাখ পর্যটক এলেও কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তায় সরকারি উদ্যোগ দায়সারা, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়।